স্বাগত জানাচ্ছি বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি মাহমুদা মৌমিতা এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। ই কমার্সে আটকে আছে গ্রাহকের ৩,৫০০ কোটি টাকা, প্রতারণার শিকার খোদ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। প্রধানমন্ত্রীর জন্মদিনে ৭৫ লাখ টিকা দেওয়ার কর্মসূচি। মঙ্গলবার থেকে শাহজালাল বিমানবন্দরে করোনা পরীক্ষা। প্রধানমন্ত্রীর নিউ ইয়র্ক সফরে কোনো অর্জন নেই দাবি ফখরুলের, জাতিকে বিভ্রান্ত করার অভিযোগ কাদেরের। পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে নিয়ে ভুলের সমালোচনা। এনসিটিভির চেয়ারম্যান সহ ২ জনকে হাইকোর্টে তলব। জামালপুরগামী ট্রেনে ডাকাতি ও যাত্রী খুনের ঘটনায় গ্রেপ্তার ৫ জন, সবাই পেশাদার ডাকাত বলে দাবি র্যাবের। শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। ডজনখানেক ই কমার্স প্রতিষ্ঠানে আটকে আছে গ্রাহকের ৩,৫০০ কোটি টাকা। কিছু মালিক টাকা নিয়ে বিদেশে চলে যাওয়া সহ নানা অভিযোগে ২০টি প্রতিষ্ঠানের বিষয়ে তদন্ত করছে ই ক্যাব। এরই মধ্যে বাতিল হয়েছে ৪টির সদস্যপদ, শিগগিরই বাতিল হবে আরও ৬টির। পুরান ঢাকার সাইদুর রহমান পড়াশোনা শেষ করে শুরু করেন ব্যবসা, বিনিয়োগ করেন ইভেলিতে। শুরুতে সব ঠিকঠাক থাকলেও ইভেলিতে ধস নামলে আটকে যায় তার ১০ লাখ টাকা। আমার সামান্য টাকা, এই টাকাটা চলে গেলে আমি তো বেকার হয়ে যাব। আমার মতো আরও শত শত হাজার হাজার ছেলে আছে যারা বেকার হয়ে যাবে। দেশে বেকারত্বের হারও কিন্তু বেড়ে যাবে। আর ধামাকায় ১০ লাখ টাকা বিনিয়োগ করে এখন পথে বসার দশা রাফি মোল্লার। এমডি আমাদের কাছে বারবার সময় চেয়েছে, আমরা বারবার সময় দিয়েছি, বাট এত সময় তো একজনকে দেওয়া যায় না। আমাদেরও তো দিন শেষে আমাদেরকেও চলতে হয়। শুধু সাইদুর রাফি নন, দিশেহারা অবস্থায় এমন হাজারো গ্রাহক বিনিয়োগকারী। ইভেলি ইওরেন্স কেলেঙ্কারির পর পুরো ই কমার্স খাতেই এখন বেহাল অবস্থা। আস্থা হারাচ্ছে গ্রাহক, টাকা ফেরত পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নানা দপ্তরের হিসেবে ডজনখানেক ই কমার্স প্রতিষ্ঠানে আটকে আছে কয়েক লাখ গ্রাহকের ৩,৫০০ কোটি টাকা। এই টাকা কিভাবে উদ্ধার হবে তা জানেন না কেউ। যদি আদালত অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেয়, ওই সব কোম্পানির এবং কোম্পানির যারা উদ্যোক্তা তাদের সহায় সম্পত্তি বিক্রি করে গ্রাহকরা টাকা ফেরত পেতে পারে। অভিযোগ আছে কিছু প্রতিষ্ঠানের মালিক ক্রেতা সরবরাহকারী টাকা নিয়ে বিদেশ চলে গেছেন। বন্ধ হওয়ার শঙ্কায় আরও কিছু প্রতিষ্ঠান। এ পর্যন্ত ২০টি প্রতিষ্ঠানের বিষয়ে তদন্ত করছে ই ক্যাব। এরই মধ্যে ৪টির সদস্যপদ বাতিল করা হয়েছে। এই সপ্তাহেই আরও বাতিল হবে ৬টি। আমাদের কাছে মনে হয়েছে তাদের বিজনেস মডেলগুলো অ্যানালাইসিস করে দেখা প্রয়োজন। সেই কোম্পানিগুলোকে মধ্যে থেকে ১৬টি কোম্পানিকে আমরা প্রাথমিক পর্যায়ে আমরা কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। দেশে ই কমার্সের বাজার ছিল $১.৫ বিলিয়ন। চলতি বছরে তা ২ বিলিয়ন, আর ২০২৩ সালে দাঁড়ানোর কথা ছিল $৩ বিলিয়ন। তবে প্রবল সম্ভাবনাময় এই খাত নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ আর অনিশ্চয়তা। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনলাইন কেনাকাটায় প্রতারণার শিকার খোদ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ই কমার্স খাতে প্রতারণা ঠেকাতে আইন সংস্কারের আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি। সকালে রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত কর্মশালায় এই কথা জানান মন্ত্রী। এ সময় প্রতিযোগিতা কমিশন জানিয়েছে, আইনের দুর্বলতার কারণে অনেক পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না। করোনায় প্রকাশ্য ব্যবসা বাণিজ্য কার্যক্রম সীমিত হওয়ায় বেড়েছে অনলাইন কেনাকাটায় নির্ভরতা। সমান গতিতে বেড়েছে প্রতারণাও। টাকা নিয়ে পণ্য সরবরাহ না করা সহ নানা অভিযোগ রয়েছে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। তবে এসব প্রতারণার জন্য ই ক্যাব, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, প্রতিযোগিতা কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন সংস্থাকে দায়ী করেন অনেকেই। প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন জানান, ২০২০ সালে কার্যক্রম শুরুর পর এ পর্যন্ত ৪টি মামলা নিষ্পত্তি হয়েছে। তবে ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনগত কিছু দুর্বলতা রয়েছে, তাকে আমরা জরিমানা করতে পারি। এটা কিন্তু দেওয়ানি আদালত, একটা প্রসিডিউর আছে।
বিভিন্ন আমরা হুট করে কিন্তু এটা সামারিক ট্রায়াল না যে আমি তাৎক্ষণিকভাবে অপরাধ পেলে অন্যান্য আইনের মতো আমি তাকে শাস্তি দেব, বিষয়টি কিন্তু এরকম না। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি অনলাইনে প্রতারিত হওয়ার অভিজ্ঞতা বর্ণনা করেন। জানান, কোরবানির যে গরু কেনার জন্য তিনি অনলাইনে টাকা দিয়েছিলেন সে গরু দেয়া হয়নি। ই কমার্স প্রতিষ্ঠানগুলোর প্রতারণা ঠেকাতে আইনের 420 ধারার সংস্কার করা হবে বলে জানান তিনি। তবে সরকার কোনো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে চায় না বলেও জানান টিপু মুনশি। 4-5টা বা 10টা বা 20টা কোম্পানির জন্য 30,000 এই সবাইকে আমরা কিন্তু বিপদে ফেলতে চাই। তবে এই ধরনের যেন না হয়, জন্য আমাদের অর্থ মন্ত্রণালয়ের সাহায্য দরকার, বাংলাদেশ ব্যাংকের সাহায্য দরকার, আইনি প্রক্রিয়ায় আনতে হবে, ডিজিটাল ল যেটা সেটাকে শক্তিশালী করতে হবে, নতুন আইন করে পদের করতে হবে। মন্ত্রী জানান, গ্রাহকদের টাকা ফেরত দিতে অভিযুক্ত ই কমার্স প্রতিষ্ঠানগুলোকে ন্যায্য মূল্যে বিক্রি করা যায় কিনা সে বিষয়ে আলোচনা চলছে। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যৌথ মূলধন কোম্পানি ও প্রতিষ্ঠান পরিদপ্তরের গাফিলতির কারণে কাগজে কোম্পানির মাধ্যমে আর্থিক খাত থেকে 4,300 কোটি টাকা লোপাটের সুযোগ পেয়েছে পিকে হালদার চক্র। এ বিষয়ে দায়ী কর্মকর্তাদের খুঁজছে দুদক। তথ্য প্রমাণ হাতে পেলেই তাদেরকে পিকে হালদার মামলার অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হবে। FAS ফাইন্যান্স ও ইন্টারন্যাশনাল লিজিং থেকে লোপাট হয়েছে 4,300 কোটি টাকা। 20টি কাগজে প্রতিষ্ঠানের নামে এই টাকা আত্মসাৎ করেছে পিকে হালদার চক্র। একদিকে লিজিং কোম্পানিতে নিজেদের লোক নিয়োগ করে ঋণ ছাড় করানো হয়েছে। এছাড়া যেসব প্রতিষ্ঠানের নামে ঋণ ছাড় করা হয়েছে তার কোনো অস্তিত্ব নেই। এইসব প্রতিষ্ঠানের নেই কোনো ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট বা অন্য কোনো প্রয়োজনীয় দলিল। এমনকি অনেক প্রতিষ্ঠানের মালিকেরও। কালচারাল অ্যান্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যান এসএম আমজাদ হোসেনের ঋণ কেলেঙ্কারির ঘটনায় ব্যাংকের সাবেক এমডি রফিকুল ইসলাম সহ 9 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। রোববার দুপুরে দুদক সচিব আনোয়ার হোসেন হাওলাদার জানিয়েছেন, আমজাদ হোসেন জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে নিজ প্রতিষ্ঠানের নামে ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। গত বছরের 12 জানুয়ারি তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয় দুদক। এছাড়া সম্পদ বিক্রি এবং হস্তান্তরে নিষেধাজ্ঞা চেয়ে বিএসএসইতে চিঠি দেয় সংস্থাটি। বক্তব্য বলছি বলতে আমরা উই আর ইনোসেন্ট, আমরা এইসব বিষয়ের সঙ্গে কোনো জড়িত না। না, নট এমনি সাক্ষী হিসাবে রফিকুল ইসলাম সাহেব এমডি, তাদের বিরুদ্ধে অভিযোগ হলো যে জনাব আমজাদ হোসেন উনি ঋণ জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন এবং যা ওনার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, সেই অভিযোগে ওনার বিরুদ্ধে তদন্ত চলছে, ইনকোয়ারি চলছে এবং সেই সংক্রান্তে জিজ্ঞাসাবাদের জন্য ওনাদেরকে ডাকা হয়েছে। সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান ও তার স্ত্রী হাসিনা সুলতানের বিরুদ্ধে দুদকের করা মামলায় অভিযোগ গঠন করেছে আদালত। ফলে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো আজ। ঢাকার 3 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আলী হোসেন অভিযোগ গঠন করেন। এ সময় তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রত্যাশা করেন। আদালত একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য 18 অক্টোবর দিন ঠিক করেছেন। মামলার অভিযোগ থেকে জানা যায় 2014 সালের 21 আগস্ট আব্দুল মান্নান খানের বিরুদ্ধে 75,04,000 টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। স্ত্রী হাসিনা সুলতানের বিরুদ্ধে 1,86,53,000 টাকা সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে সংস্থাটি। ক্যাসিনো গডফাদার ইসমাইল চৌধুরী সম্রাট এবং যুবলীগ বহিষ্কৃত নেতা খালেদ মাহমুদ ভুইয়ার বিরুদ্ধে অর্থ পাচার মামলার তদন্ত 1 বছরও শেষ করতে পারেনি সিআইডি। অনুসন্ধানে 2 জনের বিরুদ্ধে প্রায় 200 কোটি টাকার বেশি বিদেশে পাচারের প্রমাণ পেয়েছিল সংস্থাটি। সিআইডি বলছে, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের তথ্য চাওয়া হয়েছিল, তারা জবাব না দেয়ায় আটকে আছে তদন্ত। ক্যাসিনো বিরোধী অভিযানে 2019 সালে গ্রেপ্তার হন যুবলীগের সে সময়ের প্রভাবশালী নেতা ইসমাইল চৌধুরী সম্রাট ও খালেদ মাহমুদ ভুইয়া। পরের বছর তাদের বিরুদ্ধে অর্থ পাচারের অনুসন্ধান শুরু করে সিআইডি। অনুসন্ধান শেষে ক্যাসিনো গডফাদার সম্রাটের বিরুদ্ধে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে 195 কোটি টাকা পাচারের অভিযোগে গত বছরের সেপ্টেম্বরে রমনা থানায় মামলা করে সিআইডি। এতে বলা হয়, সম্রাটের সহযোগী এনামুল হক আরমান হুন্ডির মাধ্যমে দেশের বাইরে
টাকা পাচার করেছে। অক্টোবরে এ দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের কাছে সম্রাটের লেনদেনের তথ্য চাইলেও সাড়া মেলেনি। মূলত বিদেশে মুদ্রা পাচার, বিশেষ করে অভিযুক্তরা সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং থাইল্যান্ডে তাদের অর্থ পাচার করছে। তো এগুলি ওখান থেকে আমরা যেই তথ্য চেয়েছি MLAR-এর মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা পাঠিয়েছি। তো আমরা আশা করছি খুব সহসা পেয়ে যাব। খালেদ মাহমুদ ভুইয়ার বিরুদ্ধে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে 8.5 কোটি টাকা পাচারের অভিযোগে মামলা করে সিআইডি। তথ্যের জন্য এ 3 দেশে আবেদন হলেও কোনো তথ্য মেলেনি। আইনজীবীরা বলছেন, অন্য দেশের তথ্য চাইলে তার জবাব আসা সময় সাপেক্ষ বিষয়, তবে চেষ্টা চালিয়ে যেতে হবে। মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের রিপোর্ট 6 মাসের মধ্যেও পাওয়া যায়, অনেক সময় 6 বছর করা যায়, পাওয়া যায়। কাজে এটা ডিপেন্ড করে কেস টু কেস করে ভেরি করে ওদের ইন্টেলিজেন্স কত র্যাপিডলি কাজটা করতে পারছে। এদিকে প্রায় 10 মাস ধরে BSMMU হাসপাতালে ভর্তি রয়েছেন সম্রাট। শারীরিক অবস্থার অগ্রগতি জানতে 20 বার চিঠি দিয়েছে কারা কর্তৃপক্ষ। জবাবে তার অবস্থার উন্নতি হয়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 21 জনের, যা 4 মাসের মধ্যে সর্বনিম্ন। একদিনে শনাক্ত হয়েছেন আরও 980 রোগী। তবে এখনও তুলনামূলকভাবে ঢাকাতেই করোনা সংক্রমণ বেশি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে করোনা সংক্রমণ কমার সঙ্গে কমছে মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 21 জনের, যা 4 মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত 26 মে 17 জনের প্রাণহানির কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, 820টি ল্যাবে 24 ঘন্টায় 22,221 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 980 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 4.41%। করোনা সংক্রমণ কমায় হাসপাতালগুলোতে কমছে আইসিইউর চাহিদা। শুধু ঢাকাতেই 803 আইসিইউ বেডের মধ্যে এখন খালি 594টি। গত 7 দিনে রোগী শনাক্ত হয়েছে 9,071 জন, যেটি গত 7 দিনে শনাক্তের চাইতে প্রায় 29% কম। মৃত্যুর যে সংখ্যাটি আছে সেটি পূর্ববর্তী 7 দিনের তুলনায় 30% চাইতেও বেশি কমেছে। এইটি আমাদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক। নতুন 21 জন সহ দেশে করোনায় মৃত্যু দাঁড়ালো 27,414, আর নতুন 980 জন সহ মোট শনাক্ত 15,51,351। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর 75তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার 75 লাখ মানুষকে করোনার টিকা দেওয়া হবে। যারা নিবন্ধন করে টিকার অপেক্ষায় রয়েছেন তারা এর আগেই টিকার জন্য SMS পাবেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এবার প্রাধান্য দেওয়া হবে বয়স্কদের। নিয়মিত কেন্দ্রের পাশাপাশি সারা দেশের 16,000 অস্থায়ী কেন্দ্রে চলবে একদিনের কর্মসূচি। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন। এই দিন বিশেষ টিকা কর্মসূচির ঘোষণা দিল স্বাস্থ্য বিভাগ। একদিনেই টিকা পাবেন 75 লাখ মানুষ। ওই দিন নিয়মিত কেন্দ্রের পাশাপাশি 4,600 ইউনিয়ন পরিষদের প্রতিটিতে বসবে 3টি করে বুথ। প্রতি পৌরসভায় একটি, আর সিটি কর্পোরেশন এলাকায় বসবে 1300 কেন্দ্র। সব মিলিয়ে 16,154 কেন্দ্রে টিকাকর্মী থাকবে 80,000। প্রতিটি কেন্দ্রের টিকাদান শুরু সকাল 9টায়। প্রথম 2 ঘন্টায় টিকা পাবেন বয়স্ক, নারী ও প্রতিবন্ধীরা। টিকা গ্রহীতার সংখ্যা 75 লাখ না হওয়া পর্যন্ত চলবে দিনের কর্মসূচি। যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনও 28 তারিখে, তো সেই জন্য এই ক্যাম্পেইনটি আমরা শুরু করছি 28 তারিখে, এবং আমাদের ইনশাআল্লাহ লক্ষ্য অর্জন হবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে নিবন্ধন করেও টিকা পায়নি প্রায় 2 কোটি মানুষ। বিশেষ কর্মসূচিতে টিকা পাবেন তারাই। স্বাস্থ্যমন্ত্রী জানান, SMS পাওয়ার ক্ষেত্রে প্রাধান্য পাবেন 50 বছরের বেশি বয়সীরা। ক্যাম্পেইনের পূর্বে যে রেজিস্ট্রেশন যারা করেছে 25 বছর ঊর্ধ্বে জনগোষ্ঠীকে, তাদের মধ্যে আমরা ভ্যাকসিন আমরা তাদেরকে দিব, এবং SMS এর যারা পাবেন তারাও 40 ঊর্ধ্বে জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হবে। দেশে এ পর্যন্ত টিকা এসেছে 5,52,00,000। এর মধ্যে
প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে দেয়া হয়েছে 4,02,00,000 ডোজ। সরকারের হাতে মজুদ আছে 1.5 কোটি টিকা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম চললে করোনা সংক্রমণের ঝুঁকি দেখছেন না বিশেষজ্ঞরা। কম বয়সীরা করোনায় আক্রান্ত হলেও জটিলতা কম, তবে যাদের অন্যান্য সমস্যা আছে তাদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো শিক্ষার্থী করোনায় আক্রান্ত হলে বা উপসর্গ দেখা দিলে স্কুল কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ চিকিৎসকদের। করোনা পরিস্থিতির কারণে 543 দিন বন্ধ থাকার পর খুলেছে স্কুল কলেজ। করোনা সংক্রমণ কমায় নেওয়া হয় এই সিদ্ধান্ত। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হলেও সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি নিশ্চিতের পরামর্শ বিশেষজ্ঞদের। মানে প্রত্যেক স্কুল কলেজে ক্লাস শুরুর পূর্বে আমি বলবো 10 মিনিট করে এই স্বাস্থ্যবিধির উপরে একটা লেকচার হওয়া উচিত। ছাত্ররাও যেন একটু নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখে, আগের মতো যেন মেলামেশা না করে, আগের মতো মুখ খুলে খাওয়া দাওয়া না করে, এগুলোর দিকে যদি খেয়াল রাখে। আর যখনই কোনো উপসর্গ দেখা দেবে বাবা মাকে বলবে। উনি স্কুলে সন্তানকে পাঠাবে না, তার পরীক্ষা নিরীক্ষা করে 14 দিন পরে আবার পাঠাবে। এখন কর্মকৌশলে আমাদেরকে বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে আমাদেরকে আর শিশুদের বা কিশোরদেরকে, ছাত্রছাত্রীদের আবদ্ধ রাখার পলিসি ত্যাগ করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন 20 বছরের কম বয়সীদের করোনা আক্রান্তের হার ও জটিলতা কম। তবে যেসব শিক্ষার্থী স্থূলতা, হাঁপানি, ফুসফুসের দীর্ঘস্থায়ী রোগের মতো সমস্যায় ভুগছে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। শিশুদের আক্রান্তের হার, মৃত্যু হার অত্যন্ত কম। তার অনেকগুলো বৈজ্ঞানিক কারণ রয়েছে। তাদের রিসেপ্টর, তাদের অ্যান্টিবডি, তাদের যে জীবকোষ মানে টি সেল অর্থাৎ যেটাকে বলে জীবকোষ মাধ্যমে যে প্রতিরোধ ক্ষমতা, সব কিছুই কিন্তু অন্যরকম। স্বাস্থ্যগতভাবে আগে থেকেই দুর্বল, তাদের হার্ট ডিজিজ কিংবা নিউট্রিশনের অভাব কিংবা আবার উল্টো দিকে ওবেসিটি অর্থাৎ ওজনের আধিক্য, তাদের ঝুঁকি থাকবে। সুতরাং আমাদেরকে শিশুদের সাধারণ স্বাস্থ্য ব্যবস্থা এবং চিকিৎসার জন্য যে আইসিইউ এবং তাদের জন্য যে বিশেষ করে নিওন্যাটাল আইসিইউ অন্যান্য যে পদ্ধতি, সেগুলোর ক্ষেত্রে আমাদের নজর রাখতে হবে। খুব শিগগিরই স্কুলগামী শিক্ষার্থীদের টিকার আওতায় আনার পরিকল্পনাও রয়েছে সরকারের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার থেকে শুরু হবে বিমানবন্দরে করোনা পরীক্ষা। প্রবাসীদের দ্রুত সময়ে টিকা দিতে কাজ করছে কয়েকটি মন্ত্রণালয়, জানিয়েছেন বেসরকারি বিমান এবং পর্যটন মন্ত্রী। নির্ভুল এবং মানসম্পন্ন পরীক্ষা নিশ্চিতে সময় বেশি লাগছে বলে দাবি বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের। রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও সিভিল এভিয়েশনের 96 কর্মকর্তার নমুনা সংগ্রহের মাধ্যমে শুরু হয় করোনা টেস্টের পরীক্ষামূলক কার্যক্রম। আরটিপিসিআর ল্যাবের কার্যক্রম পরিদর্শনে যান বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী সহ অন্যান্যরা। এ সময় মন্ত্রী জানান, প্রবাসীদের ভোগান্তি কমাতে কয়েকটি মন্ত্রণালয় একসাথে কাজ করছে। সামগ্রিক অর্থে আমাদের লোকজন যাতে যেতে কোনো অসুবিধা না হয়, তাদের যাওয়ার ব্যাপারে সুযোগ সুবিধার কোনো অচলায়তন যাতে না থাকে, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সিভিল এভিয়েশন সার্বক্ষণিক কাজ করছে। সুতরাং এখন শুধু এখান থেকে যদি তারা ওকে বলে যে ডেস্টিনেশন, বিশেষ করে আমিরাত, ওইখান থেকে তারা ওকে বললেই সঙ্গে সঙ্গেই ওটা কাজ শুরু হয়ে যাবে। বারবার কেন করোনা পরীক্ষার তারিখ পেছানো হচ্ছে এমন প্রশ্নের উত্তরে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান জানান, মানসম্পন্ন পরীক্ষা নিশ্চিত করতেই সময় লাগছে। আর সিভিল সার্জন জানান, সব ধরনের প্রস্তুতি তাদের সম্পন্ন। 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে মিলবে পরীক্ষার ফল। আশা করছি 28 তারিখ থেকে আমরা শুরু করতে পারবো যদি আজকে এই টেস্ট সাকসেসফুল হয়। কালকে ওনারা রেডি ছিলেন না, কালকে স্থাপন করেছিলেন এবং আপনারা জানেন এই স্থাপন কিন্তু টেস্ট কিন্তু শুধু টেস্টিং এটা না, যে টেস্ট ফ্যাসিলিটিস সেফ কিনা, তারপর এটার সাথে ডাটা লিঙ্ক আছে। এমআইএস এর কাজ করতেছিল, আপনার কালকে এসে দেখতে পারেন, আমি নিজে আসছিলাম, দেখে গেছি এমআইএস এর কানেকশন তখন এস্টাবলিশ করে নাই। কালকে টেস্ট করার জন্য প্রস্তুত মোটামুটি ছিলাম, একটু আমাদের সেফটি লেভেলের সমস্যা ছিল, যেন এটা সফিস্টিকেটেড টেস্ট অন্য ল্যাবের মতো না। আমি সকালেও বলেছি যে এই সমস্যাটা ছিল, আমরা রাতের মধ্যে কাটিয়ে উঠেছি এবং আমার সিভিল কর্তৃপক্ষ সহায়তা করেছে। অলরেডি টেস্ট ইজ গোয়িং অন, টেস্ট কিন্তু চলছে। তো আমি মনে যত যাই হোক অলরেডি টেস্ট শুরু হয়ে গেছে, রিপোর্ট আমরা পেয়ে যাব। এর আগে বিমানবন্দরে করোনা পরীক্ষার ল্যাব বসানোর সিদ্ধান্ত হয় 25 দিন আগে। চিঠি চালাচালি আর সিদ্ধান্তহীনতায় কেটে যায় 22 দিন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর নিউ ইয়র্ক সফর থেকে কোনো অর্জন নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। রোববার দুপুরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন। জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এসব সমালোচনা করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি।
কৃষক দলের নতুন কমিটির নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব। এ সময় তিনি প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের অর্জন নিয়ে প্রশ্ন তোলেন। জাতিসংঘের ভাষণে রোহিঙ্গাদের প্রসঙ্গ তুলে না ধরার সমালোচনা করেন বিএনপি মহাসচিব। রোহিঙ্গাদের যে সমস্যা, সেই সমস্যারও তিনি কোনো সমাধান নিয়ে আসতে পারেননি। এবং আমরা যেটা মনে করি যেখানে সবচেয়ে বড় যে প্রবলেমটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে রোহিঙ্গা ইস্যুকে নিয়ে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী বলুন বা সরকার বলুন, তারা কোনো ইতিবাচক ভূমিকা পালন করেনি। এই ইস্যুটা জিয়ে রেখে তারা একটা আন্তর্জাতিক যে সুবিধা, সেই সুবিধাগুলো গ্রহণ করার চেষ্টা করতে চায় পশ্চিমা বিশ্বের। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দাবি, প্রধানমন্ত্রীর দূরদর্শিতার প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব। তারপরও বিএনপির ইতিবাচক কিছু খুঁজে না পাওয়া উদ্দেশ্য প্রণোদিত। মির্জা ফখরুল সাহেব দুনিয়ার কোনো খবর রাখেন না। জাতিসংঘের অধিবেশনে প্রত্যেকটি ফোরামের বক্তব্য, মূল অধিবেশনে শেখ হাসিনার বক্তব্য সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়ন বিএনপির গাত্রদাহের কারণ বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দেশে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করেন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাঠ্যপুস্তক থেকে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু সম্পর্কে ভুল তথ্য সরিয়ে না নেয় এনসিটিভির চেয়ারম্যান সহ দুজনকে তলব করেছে হাইকোর্ট। 10 নভেম্বর আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে তাদের। বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি মাহমুদ মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই সংক্রান্ত রুল জারি করেছেন। নবম দশম শ্রেণীর বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ে লেখা হয়েছে দলীয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু হবে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি বলা হয়েছে, কিন্তু স্বাধীনতার ঘোষণাপত্রে শেখ মুজিবুর রহমানকে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি বলা হয়েছে। এ ধরনের ভুল সংশোধন করতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে চিঠি দেয় কয়েকজন অভিভাবক, কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি তারা। পরে এ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন একজন অভিভাবক। তার করা রিটের শুনানি নিয়ে ভুলের ব্যাখ্যা দিতে তলব করা হয়েছে এনসিটিভির চেয়ারম্যান সহ দুইজনকে। একই সাথে ভুলের জন্য সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা নিয়ে রুল দিয়েছে হাইকোর্ট। এইগুলো সংশোধনের জন্য কার্যকর ব্যবস্থা কেন নেওয়া হবে না সেটাও রুল দিয়েছেন। এছাড়া আগামী 10ই নভেম্বর 2021 এই তারিখে এই পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এবং মেম্বার ওনাদের দুজনকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার জন্য মহামান্য আদালত নির্দেশ দিয়েছেন। মুক্তিযুদ্ধের পক্ষের দল ক্ষমতায় থাকার পরও এ ধরনের ভুল দুঃখজনক বলে মনে করে হাইকোর্ট। রুলের সন্তোষজনক জবাব না আসলে প্রয়োজনে শিক্ষা সচিবকে তলব করা হবে বলে জানায় আদালত। তথ্য বিকৃতি হয় এই সময়, তাহলে এটা তো গ্রহণযোগ্য না, দেশের মানুষ তো মানবে না এটা। এবং এটা তো আমার মুক্তিযুদ্ধ সরকার, মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় আছেন এবং তারা চেষ্টা করছেন, তার মধ্যে কারা রয়েছেন এরকম কাজগুলি করছেন, কারই উদ্দেশ্যে কেন করছেন, এই তদন্ত হওয়া দরকার। এছাড়া নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 29 পৃষ্ঠায় বঙ্গভবনকে লেখা হয়েছে প্রেসিডেন্ট ভবন। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যকাল 5 বছর বলে উল্লেখ করা হয়েছে, কিন্তু সংবিধানের কোথাও আলাদাভাবে প্রধানমন্ত্রীর কার্যকালের কথা উল্লেখ নেই। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামালপুরগামী কমিউটার ট্রেনে ডাকাতি ও 2 যাত্রী খুনের ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জড়িত থাকার কথা স্বীকার করেছে। এদিকে গফরগাঁওয়ে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় 1 যাত্রী আহত হয়েছেন। ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনে ডাকাতি ও 2 জন নিহতের ঘটনায় রোববার দুপুরে ময়মনসিংহ সদর দপ্তরে র্যাবের সংবাদ সম্মেলন। এতে র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার ডাকাত। তারা নিয়মিত ট্রেনের ছাদে ডাকাতি করতেন। গ্রেপ্তারকৃত স্বাধীনকে আমরা পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদ করার পরে বাকি ডাকাতদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে সক্ষম হই এবং তার তথ্যের উপর ভিত্তি করে আমরা গতকাল রাত্রে চেইন অপারেশন পরিচালনা করি এবং বাকিদের গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তারকৃতরা হলেন আশরাফুল ইসলাম স্বাধীন, মাকসুদুল হক রিশাদ, হাসান, রুবেল মিয়া ও মোহাম্মদ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। ডাকাতি করতে করতে তারা যখন মৃত সাগর মিয়া ও নাহিদ এর কাছে ডাকাতির জন্য আসে, তখন তারা একটু বাধা দেওয়ার চেষ্টা করে। বাধা দেওয়ার চেষ্টাকালে একটা ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে এই ডাকাতদ্বয় যারা ডাকাত ছিল তারা এই সাগর ও নাহিদের মাথায় অস্ত্র দিয়ে আঘাত করে। এদিকে ডাকাতের হামলায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা নিহত সাগরের পরিবার। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। দোষীদের আমরা উচিত বিচার চাই। আমার মতন অন্য কোনো মা যেন না কান্দে। আমি যেবা ছেলে হারাই আমি পাগলের বেশে ঘুরতাছি। কামাইদের পোলাই আমার চলে গেছে, এখন কেউ সাহায্য যদি করে তাহলে সেটা খাওয়ার পাবো, আমরা বাঁচতে পাবো। আর যদি না দেয় তাহলে আমার দেশ 7 দিনে চুলা তরাইতে পারবো না। গত 23 সেপ্টেম্বর ময়মনসিংহে কমিউটার ট্রেনের ছাদে ডাকাত দলের হামলায় 2 জন নিহত হন, আর গুরুতর আহত আরেকজনকে নেওয়া হয় জামালপুর সদর হাসপাতালে। এ ঘটনায় অজ্ঞাত 8 থেকে 10 জনকে আসামি করে শনিবার হত্যা মামলা করেন নিহত সাগরের মা হনুফা বেগম। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের তিক্ত অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের। ঘরের মাঠে পাকিস্তান সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর সঠিক সময় বলছেন নির্বাচক হাবিবুল বাশার। সেজন্য 17 অক্টোবর শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগ দিয়ে সিরিজের আদর্শ প্রস্তুতির আশা বাশারের। করোনা বিরতি কাটিয়ে 17 অক্টোবর জাতীয় লিগ শুরুর অপেক্ষা। এবার তড়িঘড়ি করে নয়, প্রস্তুতির যথেষ্ট সুযোগ পাচ্ছে দলগুলো। 1 অক্টোবর ফিটনেস টেস্ট দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। 5 অক্টোবর থেকে অনুশীলনে নামবে দলগুলো। সাধারণত দল 14 জনের হলেও এবার হবে 16 জনের। ঝুঁকি এড়াতে ভেন্যু কমছে। সিলেট ও কক্সবাজারে বায়ুবাবলে চলবে লিগ। পরিস্থিতির উন্নতি হলে আগের হোম অ্যাওয়েতে ফিরবে লিগ। হোম অ্যান্ড অ্যাওয়েটা কিন্তু একদম আইডিয়াল পরিস্থিতি হয় ফার্স্ট ক্লাস ক্রিকেটের জন্য। বাট আমরা সবাই জানি এই কোভিড এখনও আমাদের এর সাথে লড়াই করতে হচ্ছে। এই জন্য ট্রাভেলিংটা একটু রিস্কি সবসময়। গতবার এই ট্রাভেলিং করতে গিয়ে কিন্তু আমাদের বন্ধ করে দিতে হচ্ছে। তো এখন পর্যন্ত যতদূর জানি যে আমরা 2টা ভেন্যুতে খেলা হবে, একটা কক্সবাজার এবং একটা সিলেটে। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের অভিজ্ঞতা হতাশার। পাকিস্তান সিরিজ দিয়ে দ্বিতীয় সাইকেলে ঢুকবে টিম টাইগার্স। এবার অতীত বদলানোর সুযোগ দেখছে ম্যানেজমেন্ট। জাতীয় লিগ প্রস্তুতির উপলক্ষ করে দিচ্ছে। সুযোগ কাজে লাগাতে ক্রিকেটারদের তাগিদ দিচ্ছেন নির্বাচকেরা। সিলেট যে ম্যাচগুলি খেলতে পারবে ফার্স্ট ক্লাস ম্যাচগুলি, সেটা পাকিস্তান সিরিজের আগে একটা যথার্থ পর্যাপ্ত প্রস্তুতি হবে আমাদের লাল বলে খেলার জন্য। আমরা গতবার যা করেছি ডেফিনেটলি সেটার পুনরাবৃত্তি চাই না। চাই যে এবারের মানে কম্পিটিশনটা আমরা ভালোভাবে শুরু করতে চাই। একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমরা দেশে বাড়িতে খেলতে পারছি, যদিও পাকিস্তান খুব ভালো দল টেস্ট ম্যাচে, বাট আমাদের মনে হয় এখন ঘুরে দাঁড়ানোর জন্য এটা সঠিক সময়। জাতীয় লিগ চলাকালীন সফরে আসবে পাকিস্তান। লিগ শেষ না করেই ক্যাম্পে ঢুকতে হবে লাল বলের ক্রিকেটারদের। সিরিজের আগে বেশ কয়েকটা রাউন্ড খেলার সুযোগ পাবে টেস্ট দলের সদস্যরা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তান সিরিজ শেষ হতেই সুখবর পেয়েছে যুবদল। 5 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সামনের মাসে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। ভেন্যু এখনও ঠিক না হলেও সূচি চূড়ান্ত হয়েছে 15 অক্টোবর প্রথম ওয়ানডে। এদিকে আফগানদের বিপক্ষে প্রত্যাশা মতো ফলাফল না পাওয়ায় ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করছেন বয়সভিত্তিক দলের নির্বাচক হান্নান সরকার। করোনাকালে দীর্ঘ সময় ঘরে বসে কাটিয়েছেন ক্রিকেটাররা। তাতে বড়সড় ধাক্কা লেগেছে যুব বিশ্বকাপ ধরে রাখার মিশনে। হাতে থাকা সময়ের সদ্ব্যবহার করতে চায় বিসিবি। নতুন দলকে প্রস্তুতির যথেষ্ট সুযোগ করে দিতে একের পর এক সিরিজ আয়োজনের লক্ষ্য। আফগানিস্তান সিরিজ শেষের একদিন না পেরোতে নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কা সফর, যেখানে 5 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ কলম্বো যাবে 7 অক্টোবর। প্রথম ওয়ানডে 15 অক্টোবর। 18, 20, 23 ও 25 অক্টোবর হবে বাকি ম্যাচগুলো। ওয়েস্ট ইন্ডিজ বা মানে নিউজিল্যান্ড বা ইংল্যান্ডের উইকেটে মনে হয়। সো আমাদের প্রিপারেশনটা কিন্তু আমরা সেভাবে করার চেষ্টা করছি। ইভেন আমাদের ট্রাই নেশনটা যেটা ইন্ডিয়াও থাকবে, আমরা জানি ইন্ডিয়ার সঙ্গে যে কোনো একটা কম্পিটিশন টুর্নামেন্ট খেললে প্লেয়ারদের মানসিক ডেভেলপমেন্টটা হয়, যেটা আমরা আগেও দেখেছি। সো আমার মনে হয় যে আমরা উইকেটের কথা মাথায় রেখে এবং প্রিপারেশনের কথা মাথায় রেখে কিন্তু আমরা সাবকন্টিনেন্টে প্রচুর ম্যাচ খেলছি, যেটা শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া ম্যাচ খেলছি এবং এশিয়া কাপও খেলছি। আফগানিস্তানের বিপক্ষে 4 দিনের ম্যাচ ও 2টি ওয়ানডে হারতে হয়েছে ব্যাটারদের জন্য। দীর্ঘ বিরতি আর অভিজ্ঞতার অভাব যার মূল কারণ। ব্যর্থতা থেকে বেরিয়ে আসার সুযোগ করে দিচ্ছে বিসিবি। বিশ্বকাপে যাওয়ার আগে সব মিলিয়ে 20টি ওয়ানডে খেলবেন আইচ মোল্লা ইমনরা।
আমরা দেখেছি টেকনিকের সমস্যা নেই, তারা হয়তো সেটেল হচ্ছে তারপর আউট হয়ে যাচ্ছে, লম্বা ইনিংস খেলতে পারছে না। এটার অন্যতম কারণ আমার ধারণা অনেকদিন ম্যাচ না খেলা, আরেকটা প্রেশার তো রয়েছে। আসলে ওদের জন্য তো 19টায় বড় লেভেল, সেখানে একটা প্রেশার ছিল, সেই প্রেশার আসলে হ্যান্ডেল করার জন্য তাদেরকে একটু সময় দিতে হবে। আদারওয়াইজ ইমপ্রুভমেন্টের জায়গাটা ব্যাটিংটা একটু বেশি ফোকাস করতে হবে। আমাদের বোলিংটা নিয়ে আমরা প্রথম থেকে আশাবাদী। সামনের বছরের শুরুতে যুব বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজে। শিরোপা ধরে রাখতে ক্যারিবিয়ান কন্ডিশন মাথায় রেখে সিরিজ ও ক্যাম্প করার পরিকল্পনা বিসিবির। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এভারেস্ট প্রিমিয়ার লিগে তামিমের অভিষেক ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেছে। ব্যাটিংয়ের সুযোগ হয়নি টাইগার তারকার। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে ভাইরা হাওয়া গ্ল্যাডিয়েটার্স এবং পোখারা রাইনোস। প্রতিপক্ষকে শুরু থেকে চাপে রেখেছিল ভাইরা হাওয়া। অভিষেকের দারুণ ফিল্ডিংয়ে নজর কাড়েন তামিম। অসম ওভারে আসেলা গুণারত্নকে ডিরেক্ট থ্রোতে রান আউট করেন টাইগার ওয়ানডে ক্যাপ্টেন। প্রথম ম্যাচে ওতেই স্বস্তি খুঁজতে হয়েছে শেষমেশ। একাদশ ওভারের শুরুতে বৃষ্টি নামে, তখন পোখারার সংগ্রহ ছিল 7 উইকেটে 65 রান। পরবর্তীতে আর খেলা মাঠে গড়ায়নি। কাল দুপুরে তামিমদের দ্বিতীয় ম্যাচ চিতওয়ান টাইগার্সের বিপক্ষে। সাফের প্রস্তুতি পর্বে রোববার বিশ্রামে ছিল জাতীয় ফুটবল দলের সদস্যরা। অনুশীলন না থাকলেও হোটেলে জিম ও সুইমিংয়ে সময় দিয়েছেন। স্বল্প সময়ে নতুন কোচের কৌশলের সাথে মানিয়ে নিতে কাজ করছেন 3 ডিফেন্ডার। ব্রোজনের বিল্ড আপ ফুটবলে সাফে ভালো ফল আসবে বিশ্বাস বাদশাহ বিশ্বনাথদের। সাফের প্রস্তুতি পর্বে টানা 3 দিনের অনুশীলনের পর বিরতি। রোববার বিশ্রামে ছিলেন জামালরা। যে যার মতো সময় কাটিয়েছেন, কারো প্রিয়জন আসে টিম হোটেলে দেখা করতে। তো সবাই ছুটি কাটাইছে, কেউ বাইরে গেছে, কেউ হোটেলে ছিল। মঙ্গলবার মালদ্বীপে যাবে বাংলাদেশ দল। মাঝে একটি সেশন পাবে ব্রুজন। নতুন কোচের বিল্ড আপ ফুটবলে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা চলছে। কিংসে খেলা বিশ্বনাথের জন্য কোচের মন্ত্র পুরনো, তবে ইয়াসিন বাদশার জন্য চ্যালেঞ্জটা নতুন। যারা কিংসের 10 জন প্লেয়ার ছিল তারা তো ওভারঅল অর টেকনিক সব কিছু ওভারঅল জানে, বোঝে। সো যারা নতুন তারা আমরা অ্যাডজাস্ট করে ট্রাই করতেছি এখন। আগামীকাল হয়তো মূল দল চূড়ান্ত হবে, তো এখনো দলে থাকবো কিনা সেটাও এখনো জানি না। তবে আশাবাদী যদি দলে থাকি বা সুযোগ পাই অবশ্যই নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করব। সবাই খেলার মধ্যে ছিল, ফিটনেস নিয়ে তাই চিন্তার কারণ নেই। নতুন কোচের কৌশল দ্রুত রপ্ত করে মাঠে প্রয়োগ করাতেই সব মনোযোগ। সাফ মিশনে ভালো করতে মুখিয়ে বেঙ্গল টাইগার্স। বলের উপর যে কাজগুলো করতেছে, তো আমরা যদি এগুলো যদি প্রপারলি করতে পারি আর মাঠে যদি আমরা যদি ঠিক মতো মানে যারা নিজের কাজ করতে পারি, তো অবশ্যই আমি মনে করবো যে আমাদের রেজাল্ট ভালো কিছু হবে। 23 সদস্যের চূড়ান্ত দল জানা যাবে সোমবার। সেখানে এলিটা কিংসলে থাকবে কিনা তা নিয়ে যত চিন্তা। ফিফা থেকে ছাড়পত্রের জন্য যে অপেক্ষা তার। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সম্প্রতি পর্যটন কেন্দ্রগুলোতে ঘুরতে গিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনা। চলতি মাসে শুধু কক্সবাজার এবং হাওর অঞ্চলে ঘুরতে গিয়ে অন্তত 10 পর্যটকের মৃত্যু হয়েছে। এতে বহির্বিশ্বে খারাপ প্রভাব পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ট্যুরিজম বোর্ড বলছে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ হওয়ার পাশাপাশি পর্যটকদেরও দায়িত্বশীল হতে হবে। কোল কিনারাহীন সমুদ্রের কাছে এসে পর্যটকদের আবেগের মাত্রা বেড়ে যায়। অসাধ্যকে জয় করার সাহস কাল হয়ে দাঁড়ায় অনেক ভ্রমণ পিয়াসীর। কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে হরহামেশায় ঘটছে মৃত্যুর ঘটনা। চলতি মাসেও কক্সবাজার আর হাওর অঞ্চল মিলিয়ে মৃত্যু হয়েছে 10 পর্যটকের। ফলে পর্যটন কেন্দ্রগুলো অনিরাপদ হয়ে পড়ছে। তাই আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ হওয়ার কথা বলছে ট্যুরিজম বোর্ড। টাঙ্গুয়ার হাওরেও আপনার দুর্ঘটনা ঘটেছে, সৈকতে দুর্ঘটনা ঘটেছে, সমুদ্র সৈকতে। এগুলি আসলে ওভার ট্যুরিজমের ফলাফল। এটার একটা ইন্টারন্যাশনাল একটা এর র্যামিফিকেশন আছে, যে এটা মার্কেটে যাবে, ইন্টারন্যাশনাল মিডিয়া এটাকে নিবে এবং আমাদের এই যে সমুদ্র সৈকতটাকে একটা ঝুঁকিপূর্ণ সমুদ্র সৈকত হিসেবে চিহ্নিত করে ফেলতে পারে। পর্যটন বিশেষজ্ঞরা বলছেন পর্যটকের নিরাপত্তার দায়িত্ব সরকারকেই নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে নিশ্চিত করতে হবে অবকাঠামোগত সব সুবিধা। বিদেশিরা আমাদের এই বাংলাদেশকে অত্যন্ত পছন্দ করেন। নিরাপত্তাটার যেন কোনো রকমের কোনো ঘাটতি না থাকে। মোটেলগুলো অত্যন্ত আধুনিকায়নের ব্যবস্থা করতে হবে এবং রাস্তাঘাটও এখনও বেহাল অবস্থা। নিরাপত্তার তো একেবারেই এখানে কোনো ব্যবস্থাপনা নাই। ট্যুরিস্ট পুলিশেরও এখানে কোনো আমরা দেখতে পাই না। পর্যটন কেন্দ্রগুলোতে মৃত্যুর ঘটনা ঘটলে বিদেশিরা আগ্রহ হারাবে।
এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ দিচ্ছেন পর্যটন বিশেষজ্ঞরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজার জেলার মহেশখালী মাতারবাড়িতে রয়েছে পর্যটনের বিপুল সম্ভাবনা। ব্যবসায়ীরা বলছেন, সরকারের মেগা প্রজেক্টগুলো বাস্তবায়ন হলে পর্যটন খাত নতুন দিগন্তের সূচনা হবে। এছাড়া আন্তর্জাতিক মানের সুবিধা নিশ্চিত করতে পারলে বিনিয়োগ বাড়বে এ খাতে। করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে পর্যটনের উপর গুরুত্ব দেওয়ার তাগিদ পর্যটন খাত সংশ্লিষ্টদের। বঙ্গোপসাগরের দিগন্ত বিস্তৃত স্বচ্ছ জলরাশির সাথে সবুজের সমারোহ আর পাহাড়ের বিশালতা, অপূর্ব এই দৃশ্যে চোখ আটকাবে যে কারোরই। বলছি কক্সবাজার জেলার মাতারবাড়ি ও মহেশখালীর কথা। মহেশখালী ও মাতারবাড়িকে ঘিরে মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার, যার মধ্যে আছে 2400 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র ও 2টি গভীর সমুদ্র বন্দর। এসব মেগা প্রকল্পকে ঘিরে পর্যটন খাত আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করছেন পর্যটনের সাথে জড়িত ব্যবসায়ীরা। ট্যুরিজমে কিন্তু বড় বড় হোটেল, রিসোর্ট এবং আরও যে জিনিসগুলো প্রয়োজন, বুলেট ট্রেন, একটি সচল এয়ারপোর্ট, এইসব ক্ষেত্রে বিদ্যুতের প্রয়োজন অপরিহার্য। তো মাতারবাড়িটা যখন আমাদের কক্সবাজারে হচ্ছে, এটা হলে আমাদের কক্সবাজারে পর্যটন শিল্পে ব্যাপক সাড়া পড়বে। পর্যটন খাত বিশ্লেষকরা বলছেন, পর্যটনকে আকর্ষণীয় করতে আন্তর্জাতিক মানের সুবিধা নিশ্চিত করাতে হবে। এছাড়া অভ্যন্তরীণ চাহিদা মেটাতে কম দামের মধ্যে হোটেল, মোটেল ও রিসোর্ট করা গেলে দ্রুত এর প্রসারতা বাড়বে। বাংলাদেশের বড় একটি সংখ্যক পর্যটক কিন্তু হচ্ছে ব্যাকপ্যাকার। তারা একটু কম দামে ভালো মানের ট্যুরিজম ফ্যাসিলিটিসগুলো চায়। সেই জায়গাগুলোতে যদি হচ্ছে ছোট কম দামের হোটেল মোটেলগুলো থাকে, তাহলেই কিন্তু অভ্যন্তরীণ পর্যটকদের জন্য একটি সুবিধা থাকবে। ক্যাবল কার, বাঙ্গি জাম্প এবং অথবা হচ্ছে যে হট বেলুন, এই জাতীয় ফ্যাসিলিটিসগুলো যদি আমরা এখানে নিশ্চিত করতে পারি, তাহলে আন্তর্জাতিক পর্যটকদের আমরা আকৃষ্ট করতে পারবো। মহেশখালী মাতারবাড়ির পর্যটনের সাথে স্থানীয়দের সম্পৃক্ত করার পরামর্শ দিচ্ছেন পর্যটন বিশ্লেষকরা। সেজন্য তাদের নিয়ে আসতে হবে প্রশিক্ষণের আওতায়। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মহেশখালী মাতারবাড়ি, কক্সবাজার। শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য বাংলাদেশ জাতীয় টিমের ক্যাপ্টেন তামিম ইকবাল এবার দল বেঁধেছে বিশ্বের 1 নম্বর কোকো মল্ট বেভারেজ মাইলোর সাথে। মাইলোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নেসলে বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে স্কুলগুলোতে ক্রিকেট সামগ্রী উপহার দিয়েছেন তামিম ইকবাল। নেসলে বাংলাদেশ লিমিটেড এই অনুষ্ঠানে স্কুলগুলোতে ক্রিকেট সামগ্রী বিতরণের পাশাপাশি তাদের নতুন পণ্য মাইলো 3-in-1 বাজারজাতের ঘোষণা দিয়েছে। নেসলে বিশ্বের বৃহত্তম খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। 150 বছরের ঐতিহ্য নিয়ে বর্তমান সময়ে প্রতিষ্ঠানটির মার্কেট মূলধন প্রায় $340 বিলিয়ন। নেসলে বিগত 30 বছর ধরে বাংলাদেশে বিনিয়োগ করে আসছে এবং বাংলাদেশের জনগণের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে সুস্বাদু এবং পুষ্টিকর খাদ্যপণ্য উৎপাদন এবং সরবরাহ করে আসছে। বিটকয়েন সহ সব ধরনের ভার্চুয়াল মুদ্রার লেনদেন নিষিদ্ধ করেছে চীন। শনিবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অফ চায়না এক বিবৃতিতে এ ঘোষণা দেয়। এতে জানানো হয়, এখন থেকে ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রার লেনদেন অবৈধ আর্থিক কার্যক্রম বলে বিবেচনা করা হবে। পাশাপাশি এ ধরনের লেনদেনের সাথে জড়িতদের অপরাধী হিসেবে বিচারের মুখোমুখি হতে হবে বলেও জানিয়েছে চীনা কেন্দ্রীয় ব্যাংক। এতে জনগণের সম্পদের নিরাপত্তাও গুরুতর ঝুঁকিতে থাকে বলে সতর্ক করা হয়। বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বাজারগুলোর মধ্যে অন্যতম চীন। এই ঘোষণার পরপরই বিটকয়েনের দাম $2000-এরও বেশি দাম কমে যায়। 2019 সালে চীন ভার্চুয়াল মুদ্রা আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করলেও বৈদেশিক মুদ্রার মাধ্যমে অনলাইনেও লেনদেন অব্যাহত ছিল। রাজধানীতে শুরু হয়েছে উন্নয়নের এক যুগ শিরোনামে 3 দিনের চিত্র প্রদর্শনী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে গত 12 বছরে তার অবদান এবং অর্জন নিয়ে এই বিশেষ প্রদর্শনী। রোববার রাজধানীর একটি হোটেলে এর উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন 2009 সালে। এরপর পরপর আরও 2 বার প্রধানমন্ত্রী। তার টানা 12 বছরের শাসনামলে দেশের অর্থনীতি সহ সার্বিক উন্নয়ন চিত্র তুলে ধরেই এই চিত্র প্রদর্শনী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের উদ্যোগে
3 দিনের বিশেষ প্রদর্শনী। এতে থাকছে সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর এক যুগের উন্নয়ন কর্মকাণ্ড, বিশ্বব্যাপী নানা ইস্যুতে তার বলিষ্ঠ পদক্ষেপ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার আলোকচিত্র। রোববার বেলা 11টায় ফিতা ও কেক কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। 4 বারের নির্বাচিত প্রধানমন্ত্রীর দায়িত্ব তিনি পালন করে যাচ্ছেন। সকল কিছুই আজকের এই চিত্র প্রদর্শনীতে আমাদের সামনে অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপিত হয়েছে। আমি মনে করি এখানে যারা এই প্রদর্শনীতে আসবেন, দেখবেন, তারা অনেক নতুন তথ্য পাবেন, কেননা এটা অত্যন্ত তথ্য সমৃদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের বিভিন্ন মুহূর্তের দুর্লভ ছবিও দেখার সুযোগ মিলছে প্রদর্শনীতে। বাংলাদেশকে অস্তিত্ব টিকিয়ে রাখার প্রাণান্তকর সংগ্রাম করতে হয়েছে এক সময়, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী এবং কল্যাণমুখী নেতৃত্বে সেই বাংলাদেশ আজ বিশ্বজয়ের নবতর অভিযাত্রায় এগিয়ে চলছে। প্রদর্শনীটি মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের ভিডিওতে রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।